আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হ্যাঁ ভোটের জয় চায়? কারণ কি? আসুন একটু বিশ্লেষণ করি। অন্তর্বর্তী সরকার যেহেতু কোনো রাজনৈতিক দল নয়, সেহেতু গণভোটে তার কোনো পক্ষ নেওয়ার বিমানা। অন্তর্বর্তী সরকার কেন হ্যাঁ ভোটের জয় চায় তা নিয়ে লিখেছেন। আপনারা জানেন আমি এই নিউজটি করতেছি কিন্তু আপনার প্রথম আলো পত্রিকা থেকে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর শেষে রয়েছে গুরুত্বপূর্ণ একটা চাঞ্চল্যকর তথ্য যা আপনাদের খুব ভাবাবে এবং অনেক শিক্ষণীয় এই ভিডিওটা। আসন্ন গণভোটকে জনগণ যেন হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য অন্তর্বর্তী সরকার স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সর্বত্র ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে। যেখানে সরকারের কেবল গণভোট নিয়ে জনসাধারণের মধ্যেও সচেতনতামূলক প্রচারণা চালানোর কথা, সেখানে সরকার একটি সুনির্দিষ্ট পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে। এতে সরকারের নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ধারণা করা যায় সরকার সম্ভবত দুটি কারণে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এক, রাজনৈতিক দলগুলোর সংস্কার সম্পর্কিত প্রতিশ্রুতির প্রতি সরকারের আস্থাহীনতা, এবং দুই, সংস্কার সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের নিজস্ব ইমেজ ধরে রাখার চেষ্টা। সংস্কার ইস্যু নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও অস্বীকার এবং অঙ্গীকার নিয়ে অনেক ক্ষেত্রেই সরকারের গুরুতর সন্দেহ আছে। এটা কিন্তু একদম বাস্তব কথা বলেছে। কারণ আপনারা জানেন, ক্ষমতায় যারা যায় তারা কিন্তু দানব হয়ে যায়। বিশ্বাস করেন, এই ক্ষমতার চেহারে যেই বসবে, সে পিছনের সমস্ত কষ্ট দুঃখ ভুলে যায় এবং সে দেখতে থাকে যে তার সুখ আর সুখ, বিশাল সাম্রাজ্য তাহার। দেখেন, আমি যখন একা একা হাঁটি, তখন আমার কাছে মনে হয় যে আমি মাঝে মাঝে এরকমের করি, এরকমের হাত উঠাই, মানে কি আমি একা, আমি একা আর কেউ নাই। আসলে কি সত্যি? আমি 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 আমাকে বড় ভাবি আর কি। এরকম এটা কি ভাবা ঠিক? কখনই না। একটা কথা মনে রাখবেন, সব কিছুর একটা নিয়ম নীতি আছে, চাবিকাঠি আছে। অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন আছে। কে? আল্লাহ। তিনি সব কিছুর মালিক। আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সারা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। পৃথিবীতে যা কিছু আছে সব, সুন্দর অসুন্দর যাই কন, সব কিছু কিন্তু তিনি সৃষ্টি করেছেন। এখন বলতে পারেন তাহলে খারাপ সৃষ্টি করেছে কেন? যেমন মশা খারাপ বা অন্য কিছু। আসলে এগুলো সৃষ্টি করার পিছনেও কারণ আছে। একটু বিশ্লেষণ করি। দেখেন, মশা সৃষ্টি করে যদি না করতো, আর ফেরানকে মারা হয়েছে কিন্তু এই মশা, এটা কিন্তু তার সৈন্য বলা চলে, এবং এই মশা দিয়ে, এবং এই মশার কারণেই কিন্তু অনেক লোকের বেকারত্ব দূর হয়। যেমন অনেকে কাজ করে, মশার কয়েল বানায়, কেউ স্প্রে বানায়, আরও বিভিন্ন কিছু ধূপ বানায়, বহুত কিছু আছে, মশারি বানায়, তারপর এসে নেট বানায়, মশা মারার যন্ত্র বানায়, অনেক কিছু নাকি। অর্থাৎ মশা তাহলে সৃষ্টি করে, এটাও কিন্তু অযৌক্তিক না? রহস্য খুলে দিলাম। এবার আসি, রাজনীতি তো ঠিক, প্রত্যেকটা মানুষই এই ক্ষমতার চেহারে বসলেই পিছনে সব কিছু ভুলে যায় এবং আমি মনে করে। যেমন দেখেন, মানুষ কিন্তু চিরস্থায়ী ক্ষমতাবান নয়, ক্ষণস্থায়ী তার ক্ষমতা। এই ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে কত বাহাদুরি, কত মারপিট, কত আমি ভাব, কত মানুষকে লাঞ্ছনা বঞ্চনা করা হয় জানেন। দেখেন, আজকে শেখ হাসিনা কত বছর ধরে কত ক্ষমতাবান ব্যক্তি এই বাংলাদেশের মধ্যে, তার মতো আর ক্ষমতাবান ব্যক্তি নেই। এটা বাস্তব কথা, আপনি মানেন আর না মানেন। তিনি ক্ষমতা থাকতে পারছেন সারা জীবন মানুষের, অর্থাৎ তিনি যদি না পালিয়ে যেতেন, তাহলে সম্ভবত মানুষ তাকে মেরে পিষিয়ে ফেলতেন, পাড়াইয়া ওই জায়গায় তার লাশটাও পাওয়া যেত না। এমন পরিস্থিতি ছিল, ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, যাই হোক, তাকে মেরে ফেলত। অর্থাৎ আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী, তিনি বোঝেন, এই জন্যই হয়তোবা তিনি যেতে পেরেছেন। যাই হোক, এটা আল্লাহরও একটা নীলা খেলা, আমরা মানি আর না মানি। এরকমের প্রত্যেকটা রাজনীতির
বিদদের যখন এই ক্ষমতা যায় তারা সব কিছু ভুলে যায়। তাই এই সংস্কারে আপনারা সবাই হ্যাঁ ভোট দেবেন, এটা আমিও বলতেছি। কেন? এটার ফলাফল অবশ্যই ভোগ করবেন। তবে আসুন প্রথম আলো পত্রিকায় কী লিখেছে সেটা সম্পর্কে আলোচনা করি। রাজনীতিবিদেরা প্রয়োজনীয় সংস্কার করতে পারবেন কি না তা নিয়ে 2024 সালের ডিসেম্বরের সংশয় প্রকাশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যুগান্তর 14 ডিসেম্বর 2024 তিনি প্রশ্ন তুলেছিলেন, রাজনীতিবিদেরাই যদি সংস্কার করেন তাহলে গত 53 বছরে তা বাস্তবায়ন হয়নি কেন? চমৎকার একটা প্রশ্ন করছে না? ডেইলি স্টার বাংলায় 13 ডিসেম্বর 2024 সৈয়দ রিজওয়ানা হাসানের মতে, রাজনৈতিক দলগুলোর ক্ষমতা টিকিয়ে রাখা, নিজেদের স্বার্থ রক্ষা এমন মন মানসিকতার পরিবর্তন না ঘটানোর কারণে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে ব্যর্থ হয়েছে, যা শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি করেছে এবং জনগণকে, বিশেষত তরুণ প্রজন্মকে পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হয়েছে। বাংলা ট্রিবিউন 12 ডিসেম্বর 2024। এটা একটা প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। যাই হোক, বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ বিচারে কথাগুলো অনেকটাই যুক্তিযুক্ত। তবে ইতিহাসের দিকে ফিরে তাকালে গত 5 দশকে সংস্কারের কোনো উদ্যোগ এমন গ্রহণ করা হয়নি তা কিন্তু পুরোপুরি সত্য নয়। বাংলাদেশের এর আগেও অনেকটা ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছিল, যেগুলো পরবর্তী সময়ে বাতিল বা পরিবর্তন করা হয়েছিল। কেউ কি এই নিশ্চয়তা দিতে পারবে যে এবার গণভোট হ্যাঁ ভোট জয়ী হলে বাংলাদেশের ইতিবাচক মৌলিক সংস্কারগুলো কেউ কোনো দিন নস্যাৎ করার চেষ্টা করবে না, অর্থাৎ ফ্যাসিজম বা স্বৈরাচারী ব্যবস্থা আর ফিরে আসবে না? অবশ্যই ভাই, অবশ্যই আসবে না। আপনারা সবসময় হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন। আপনারা জানেন এই হ্যাঁ ভোটের পক্ষে থাকলে অনেক লাভ হবে। এই হয়তোবা এগুলো কিন্তু ফলাফল ভোগ করবে আমাদের আগামী যারা প্রজন্ম, আমার ছেলে মেয়ে বা আমার ভাই ভাইয়েরা, তার যারাই হোক, যারা আসবে পরবর্তী প্রজন্ম, তারা। যাই হোক, সংস্কার তখনই টেকসই হবে যখন দেশের জনগণ সংস্কারের বিষয়গুলো নিজেরা ধীরে ধীরে আস্থার স্থল করতে শিখবে। তাদের দৈনন্দিন জীবনের সংস্কারগুলো প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে। শুধু জনগণকে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করার মাধ্যমে স্বৈর শাসনের আগমনকে প্রতিরোধ করা যাবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি অনিশ্চয়তা প্রকাশ করা সরকারের তরফ থেকে কোনো শোচনীয় আচরণ নয়, কেননা এই রাজনৈতিক দলগুলো শুরু থেকে এখন পর্যন্ত সরকারি আয়োজিত সংস্কার কেন্দ্রিক বিভিন্ন আলোচনার যথেষ্ট গুরুত্ব দিয়ে নিবিড়ভাবে অংশগ্রহণ করেছে। ঐক্যমত্য কমিশনের অংশগ্রহণ করা ছাড়াও দলগুলো দলীয় ও বিভিন্ন নাগরিক ফোরামের সংস্কার নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করেছে এবং প্রয়োজনে সার দেওয়ারও চেষ্টা করেছে। ভুলে গেলে চলবে না যে এই অভ্যুত্থানের বহু আগেই কিছু কিছু দল রাষ্ট্র সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছিল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের হয়তো ধারণা করেছে যে যদি গণভোট না জয়ী হয় তবে সরকার এতদিন সংস্কার সংশ্লিষ্ট উদ্যোগ, আয়োজন ও প্রচেষ্টা নিছক ব্যর্থতায় পর্যবসিত হবে। উপরন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় সংস্কারের দুর্বল পারফরমেন্স জনগণের মধ্যে এক ধরনের হতাশা ও অসন্তোষ তৈরি করেছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকার হয়তো অনন্ত হ্যাঁ ভোটের জয়ের সাফল্য নিয়ে সম্মানজনকভাবে বিদায় নিতে চাইছে। এটা অনেকটা শেষ ভালো যার সব ভালো তার, অনেক ধরনের পন্থা অনুসরণ করা। অন্যভাবে বললে সব ব্যর্থতাকে ঢাকতে হ্যাঁ ভোটে জয় সরকারের জন্য এখন অত্যন্ত জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা কিছুটা স্পষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্যে। সম্প্রতি তিনি এক বিবৃতিতে সতর্ক করে বলেন, গণভোটে হ্যাঁ বিপুলভাবে জিততে না পারলে অন্তর্বর্তী সরকার গঠন, সংসদ নির্বাচন সহ সব কিছু প্রশ্নের মুখে পড়বে। আপনারা জানেন এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ কথা। সরকারকে জনগণের জন্য কাজ করতে হলে নির্দিষ্ট কোনো পক্ষ বা গোষ্ঠীর নয়, সবার জন্য কাজ করতে হয়। গণতন্ত্রের ধারণাটাই হচ্ছে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার যেন ধরে নিচ্ছে যে তারা যেখানে সংস্কার চায়, বাংলাদেশ সব জনগণও সেখানে সেইভাবে সংস্কার চায়।
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি বারবার বলেছেন সরকার গণভোটে পক্ষে অবস্থান নিতে পারে, এতে আইনগত কোনো বাধা নেই। এ কথাটা বিভ্রান্তিকর ও পুরোপুরি সঠিক নয়। এক্ষেত্রে তারা আইনের সংকীর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আইন কেবল লিখিত বিধান নয়, অলিখিত নীতিনৈতিকতাও আইনের অংশ হতে পারে। যেমন উদার সাংবাদিকতাবাদেরও অন্যতম স্বীকৃত নীতি হলো রাষ্ট্র পরিচালনা। সরকার কখনো জনগণ ছাড়া অন্য কারো পক্ষ নিতে পারে না। সরকারকে জনগণের জন্য কাজ করতে হলে নির্দিষ্ট কোনো পক্ষ বা গোষ্ঠীর জন্য নয়, সবার জন্য কাজ করতে হয়। গণতন্ত্রের ধারণাটাই হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এমন প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকার কেন ধরে নিচ্ছে তা তারা যেখানে সেখানে সংস্কার চায়। বাংলাদেশের সব জনগণও সেখানে সেভাবেই সংস্কার চায়। অন্তর্বর্তী সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তাতে মনে হচ্ছে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো অবস্থান ও অঙ্গীকার নিয়ে অনেক ক্ষেত্রেই সরকার ঘোরতার সন্দেহ আছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে সরকার দুর্বল পারফরমেন্স জনগণের মধ্যে এক ধরনের হতাশা ও অসন্তোষ তৈরি করেছে। যারা রাজনৈতিক দলের সদস্য নন কিন্তু এখন সরকার থেকে নানা সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কি জবাবদিহিতার বাইরে থেকে যাবেন? এমন কি হতে পারে না যে সংস্কার বিষয়ে কারো কারো পুরোপুরি বা আংশিক ভিন্নমত আছে? তাহলে সরকার কি ভোটের পক্ষে সমর্থন দিয়ে জনগোষ্ঠীর ওই অংশের বিপক্ষে অবস্থান নিচ্ছে না? সরকার বলছে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা প্রতিটি রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার অংশ নিয়ে মতামত দিয়েছে এবং সেই অনুসারে জুলাই জাতীয় সনদ গৃহীত ও স্বাক্ষরিত হয়েছে। লক্ষণীয় হলো এই রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে, কিন্তু তারা দেশের সব জনগণের প্রতিনিধিত্ব করে না। এর মনে হচ্ছে জনগণ এক বা একাধিক অংশের প্রতিনিধিত্ব কমিশনের আলাপ আলোচনা ছিল না। এর ফলে সংস্কার নিয়ে যাদের চিন্তা, বক্তব্য বা অংশগ্রহণও পরিলক্ষিত হয়নি। তাদের ভবিষ্যতে আমরা এমন বাংলাদেশ গড়তে চাইছি যেটা হবে শুধু এক পক্ষের বাংলাদেশ। শেখ হাসিনার স্বৈরাচারী আমলেই মতোই কি আমরা দেখব যে স্বাধীনতা বিরোধী শক্তির মতো জুলাই বিরোধী বলে একটা গোষ্ঠীকে পৃথককরণ করা হবে? ভুলে গেলে চলবে না, এই অপহরণের রাজনীতি বাংলাদেশকে আজ এই সংকটময় পরিস্থিতি নিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, আইনের কোনো বাধা নিষেধ নেই বলে সরকার কোনো একটা পক্ষ নিতে পারে, এমন বক্তব্যটা আরও একটি কারণে সমস্যাজনক। 2024 সালে 5 আগস্ট থেকে সংসদ কার্যকর না থাকায় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির নামে বিভিন্ন অধ্যাদেশ জারি করে দেশ চালাচ্ছে। অর্থাৎ একমাত্র সরকারই সিদ্ধান্ত নিচ্ছে কোন বিষয়ে আইন তৈরি করা হবে বা হবে না। এখন কেউ যদি যুক্তি দেয় যে সংসদে অনুপস্থিতিতে আইন তৈরি করার ক্ষমতা প্রাপ্ত এই সরকার আসলে চায়নি নিজের কর্মকাণ্ড সীমিত করতে কোনো আইন তৈরি হোক, তাহলে কি খুব বেশি ভুল বলা হবে? লক্ষণীয়, সরকার গণভোট অধ্যাদেশের ধারা 18-তে বলে দিচ্ছে নির্বাচন কমিশন সত্যতা, ন্যায়নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করবে। অথচ নির্বাচন কমিশনের বাইরে খোদ অন্তর্বর্তী সরকার ও সরকারি কর্মকর্তাদের উপদেষ্টা ও সিভিল সার্ভিসের কর্মকর্তা নির্বাচন আচরণ কেমন হবে সে বিষয়ে এই আইনটি নিশ্চুপ। গণভোটের অধ্যাদেশ ধারা 18 নিয়েও প্রশ্ন রয়েছে। এর কারণ হলো জনপ্রশাসনের মাঠ পর্যায়ে সরকার কর্মকর্তা নির্বাচন কমিশনের হয়ে একদিকে সংসদ নির্বাচন, অন্যদিকে গণভোট নির্বাচনের দায়িত্ব পালন করেছে। এই কর্মকর্তারাই আবার অন্তর্বর্তী সরকারের নির্দেশে গণভোটকে ভোটের পক্ষে প্রচারণা যুক্ত চালিয়েছেন। আসলে এই ভোট কিন্তু দিয়ে আপনার সংস্কার পরিবর্তন করা যাবে এবং যারা জুলাইয়ের যোদ্ধা আছেন তারা কিন্তু এই ভোটে জয়লাভ করলেই আপনার সরকার স্বেচ্ছাচারিতা করবে না, স্বৈরাচারিতা হয়ে উঠতে পারবে না। তাহলে একটা নতুন করে সংবিধান লিপিবদ্ধ হবে এবং সংবিধানের বাইরে কেউ যেতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এই গণভোটকে আপনি কি দেবেন না দেবেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।